মাননীয় তরুণ মুখার্জি, সভাপতি শিক্ষানুরাগী, নিমাইচরণ কুণ্ডু, সদস্য, বর্তমানে উনি অভিভাবক সম, পূজ্যপাদ সুদয়ানন্দজি মহারাজ, মাতৃকুটি, বলরামপুর। এই মহারাজ সম্পর্কে প্রণাম জানানো ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। ওনারা সব কিছু ত্যাগ করে রাষ্ট্রহিতে কাজ করে চলেছেন। এর বেশি দেবার স্পর্ধা আমাদের নেই। শিবরাম মণ্ডল এই শিশু মন্দিরের সম্পাদক, শ্যামল ভট্টাচার্য সহ সম্পাদক, চিরঞ্জিত পাল সদস্য, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। চিরঞ্জিত দার পরিচয় আগেই নিমাইদা দিয়েছেন। এবং এই শিশু মন্দিরে প্রধান আচার্য নিতাই নায়েক মহাশয় এই মন্দিরের কাণ্ডারি এবং অতীন্দ্র প্রহরী। আমি দেখেছি নিতাইদার ভবিষ্যৎ পরিকল্পনা কত সুদৃঢ় এবং সুদূর প্রসারী। আমাদের সকলের সহযোগিতা ওনার আমরা চাইব, আমরা যে যেরকমভাবে পারব ওনাকে সহযোগিতা করব। আমাদের মঞ্চে আছেন মাননীয় স্বপনদা, যিনি শিশু মন্দিরের হুগলি জেলার প্রমুখ। আমাদের মঞ্চের বাম দিকে সকল যে প্রবুদ্ধ গুণীজন বসে আছেন এবং অনেকে আছেন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, যাদের চরণে আমি প্রণাম জানাই। সামনে বসে আছেন অভিভাবক এবং অভিভাবিকারা, যারা অন্য স্কুলকে বাদ দিয়েও, কাছে হয়তো অনেক বিদ্যালয় আছে সেটা বাদ দিয়েও এই বিদ্যালয়ে নিয়ে এসেছেন। সেই অভিভাবক অভিভাবিকাদেরকে আমার বিনম্র প্রণাম। অভিভাবকদের মধ্যে একটি লক্ষণীয়, মাতৃশক্তি অর্থাৎ মায়েদের সংখ্যা বেশি। এটাই প্রমাণ করে যে আমরা এগিয়ে চলেছি এবং আমাদের মধ্যে শক্তির আধার বৃদ্ধি পাচ্ছে। এই বিদ্যালয়ের আচার্য, আচার্যা, সহায়ক, সহায়িকা এবং আরও যারা শুভানুধ্যায়ী আছেন, সহযোগী আছেন, সকলকেই আমার বিনম্র প্রণাম। এই বিদ্যালয়ের কিছু অভিভাবক আছেন যারা আমার ছাত্রসম, সরাসরি ছাত্র, ভাতৃসম এবং বন্ধুসম। তারা যদি এসে থাকেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাই। সর্বোপরি এই যে কচি কাচারা কুচকাওয়াজ করছে, এই যে নররূপী নারায়ণ এখন শিশু, ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। এই পুণ্যভূমি কামারপুকুর জয়রামবাটির মধ্যস্থ তাজপুর শিশু মন্দিরে আজ যে আমি দাঁড়িয়ে আছি, কিছু বলার সুযোগ পেয়েছি, এটা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ছাড়া হয় না। এবং নিতাইদা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। তো আমি আমার বক্তব্যে যাবার আগে, মঞ্চে মহারাজজি আছেন, ওনার আশীর্বাদ নিই আমি ঠাকুর রামকৃষ্ণকে একটু স্মরণ করব। তার জায়গা, তার স্থলে এসেছি। আমি মহারাজজি এবং অন্যান্য সকল গুণীজনের কাছে আবেদন রাখব, যদি আমার উচ্চারণে কোথাও ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমি আমার ভক্তি সহ চেষ্টা করছি মাত্র। চণ্ডালা প্রতিহত রয়
यस्य प्रेम प्रवाह लोकातीत पेहं यहो लोककल्याणमार्गम् त्रैलोक्येह कृत्रिममहिमा जानोति तानबन्धः भक्ताज्ञानं वितवरवपुः चितय गहीरामः स्तब्धीकृत्य प्रलयकलितं भावत्तं महन्तं हित्वा रात्रिं सहजमन्धो तामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्जः सोऽयं जातः प्रोथीतपुरुषः रामकृष्ण त्रिदानि रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं। ঠাকুর মায়ের স্বামীজির আশীর্বাদ নিয়ে প্রধান অতিথি হিসেবে আজ আমি কিছু বিষয় এখানে হচ্ছে বিদ্যালয়টির নাম শিশু মন্দির। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসবে যে বিদ্যালয়ের নাম মন্দির কেন? না, মন্দিরে আমরা জানি একটি অনুশাসন থাকে এবং সেখানটি একটি তপস্যা এবং সাধনার স্থল। তো এই মন্দির আমরা জানি যে পঠন পাঠন সাধনা তপস্যার মধ্য দিয়েই করতে হয়। আপনারা জানেন বসু বিজ্ঞান মন্দির, সেটা তো বিজ্ঞানের গবেষণা ক্ষেত্র, তার নাম কেন মন্দির? কারণ ওই একই। এই বসু বিজ্ঞান মন্দিরের ইতিহাস যদি একটু পিছন থেকে আসি, সেখানেও ঠাকুরের ভূমিকা আছে। ঠাকুর, স্বামীজি, নিবেদিতা, জগদীশচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের সহযোগিতায় ওই বসু বিজ্ঞান মন্দির গড়ে উঠেছে। সেটিও নাম মন্দির। সেখানেও একটি জাতীয় সঙ্গীত আছে, সেটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাতৃমন্দির পূর্ণ অঙ্গন। তাহলে আমাদের যেখানে পঠন পাঠনের স্থল, সেই স্থলের নাম মন্দির, এটাই আমাদের পরিচয় করিয়ে দেয় যে এটা সাধনা তপস্যা এবং অনুশাসনের একটি ক্ষেত্র। বিবেকানন্দ বিদ্যা পরিষদের এই শিশু মন্দির নিতাই রায়ের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যা মন্দির হতে চলেছে। এটা বিগত 4 দশক ধরে এই সংস্কার এবং প্রকৃতি শিক্ষা ব্রতী হয়ে আছে। রাষ্ট্রহিতে শিক্ষা, ভারত কেন্দ্রিক শিক্ষা এই শিশু মন্দিরে। আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতি যদি বলি, নিমাইদা যেটা বলেছেন যে রাষ্ট্রীয় শিক্ষানীতি, আমি নিমাইদাকে রাষ্ট্রীয় শিক্ষানীতির প্রশিক্ষক হিসেবেও পেয়েছিলাম। এই রাষ্ট্রীয় শিক্ষানীতি অনেক পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে স্থিরীকৃত হয়েছে। সেই রাষ্ট্রীয় শিক্ষানীতি আমাদের শিশু মন্দির, বিদ্যা মন্দির বা বিদ্যা ভারতীর যে স্কুলগুলি আছে সেগুলো আমরা ফলো আপ করি। একটি জিনিস বর্তমান দিনে খুব মনে রাখতে হবে, যেটা আমরা রামকৃষ্ণ মঠ মিশনে দেখতে পাই, যে শুধু শ্রেণীকক্ষের শিক্ষা নয়, আর শিশু মন্দির আমার শিশু ভাই বোনেদের শুধুমাত্র যে শ্রেণীকক্ষের শিক্ষা, পঠন পাঠন এই বিষয়টি রেখেছেন তা নয়। তাদের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, মনস্তাত্ত্বিক বিকাশ, সব কিছুর ভাবনা চিন্তা এই শিশু মন্দিরের পাঠ্যক্রম, শিশু মন্দির আচার্যরা করে থাকেন। আপনারা যদি খুব সূক্ষ্মভাবে এইগুলি অনুভব করেন তাহলে বুঝতে পারবেন।
পরাবিদ্যা অপরাবিদ্যা এই দুটো শব্দ আমরা শুনেছি। পরাবিদ্যা অপরাবিদ্যা বর্তমান দিনে আমরা দেখেছি অনেক উচ্চ মেধার ছাত্রী তারা অনেক উচ্চ স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু কোথাও তার একটা ফাঁক থেকে গেছে, যার ফলে তিনি তার পিতা মাতা বলুন, আত্মীয় পরিজন বলুন, তার থেকে দূরে চলে গেছে। ফলে আজ বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েছে। মানুষ বয়স হলে বাবা মার প্রতি একটা অসহায় বোধ, নিঃসঙ্গতা বেড়েছে। কেন? সেই পিতামাতাও কিন্তু তার সন্তানের প্রতি কর্তব্য পালন করেছিলেন, তার সন্তানটিও উচ্চ মেধা সম্পন্ন ছিল, কিন্তু আজ তিনি সব হারিয়েছেন। তার কারণ একটাই, মূল্যবোধহীন শিক্ষা। মূল্যবোধহীন শিক্ষা একটি ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থীকে হিরো করে তোলে, হিরো। আর মূল্যবোধহীন শিক্ষা বিগ জিরোতে পরিণত করে। অর্থাৎ শিশু মন্দির আমাদের শিশু ছোট ছোট ভাই বোনেদের এখন থেকেই সেই সংস্কারই ব্রতী হয়েছে। সংস্কার মানে সংস্কৃতি, আর সংস্কৃতি মানেই বর্তমান দিনে জ্ঞানম বিজ্ঞান সহিতম, অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে আধারে সেইগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা। কোনগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করবে? যেগুলো চিরন্তন, শাশ্বত, কিন্তু নতুন, নিত্য নতুন, যা কখনো পুরাতন হয় না, তাহাই চিরন্তন। আর আমাদের ভারতীয় সংস্কৃতি পরম্পরাই হচ্ছেন চিরন্তন, সনাতন ধর্ম। এই কথাটা আমরা যদি বলতে শিখি ধর্মই সনাতন, তাহলে আরও পরিষ্কার হবে যে ভারতীয় পরম্পরা আমরা পুনঃপ্রতিষ্ঠায় করতে চলেছি। সেই জায়গাটাকেই আমরা, যারা ভারতবর্ষকে বিশ্বগুরু বানিয়েছিল, আমরা তাদের কথাই ছাত্রদের পুনঃস্মরণ করাচ্ছি মাত্র। আপনারা কক্ষগুলো দেখবেন, তাদের নামেই নামকরণ করা আছে। আমি একটি বিদ্যালয়ের শিক্ষক। আমি ভাইদের কাছে একটি অনুরোধ রাখবো, আবেদন রাখবো, যে ভাইদের হয়তো একটু আমাদের বক্তব্যগুলো শুনতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এটা তো অভিভাবক সবার জন্য। ভাইরা, তোমরা একটু চুপ করে বসো। আমি ধরুন নর্মাল একটা সাধারণ এই বিদ্যালয়ের শিক্ষক, আমাকে বলা হয় শিক্ষক, আমরা শিক্ষক দিবস পালন করি, কিন্তু এই বিদ্যালয়ে বলা হয় আচার্য, আচার্যা। 10 জন শিক্ষকের আধার একজন আচার্য, 100 জন আচার্যের আধার একজন পিতা, আবার 1000 জন বা তারও বেশি পিতার আধার হচ্ছেন মা। মা হচ্ছেন সকল শক্তির আধার। আমরা ভারতীয় পরম্পরা যদি দেখি, যে প্রত্যেক মনীষী গুণীজন তাদের মায়ের কথাই বলে গেছেন, যে মা তার সন্তানকে যত ভারতীয় সনাতনী জীবনযাত্রা শেখাতে পেরেছেন, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত কথা বলতে পেরেছেন, তাদের সন্তানরা যে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ভবিষ্যতে মনীষী হিসেবে বরেণ্য হয়েছেন, পূজনীয় হয়েছেন। তো মায়েদের ভূমিকা মানে বলে শেষ করা যাবে না। তো যে মায়েরা আজকে তাদের সন্তানদের এই বিদ্যালয়ে এনেছেন, আমি আবারও সেই মায়েদের চরণে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। পরিবার প্রবোধন একটি কথা আছে, কুটুম্ব প্রবোধন। দেখুন, আমরা বলি টিচার স্টুডেন্ট, কিন্তু এই শিশু মন্দির সে কথা বলে না। ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, কত হার্দিক বিষয়টা না।
এই শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে বিষয়টা কত আন্তরিক হয়ে ওঠে না? তো আমরা লক্ষ্য করে দেখেছি যে এই পরিবারের সন্তানরা তাদের আচার্য আচার্যদেরকে পিতা মাতা সময়ই মনে করে, কিন্তু এই নর্মাল বিদ্যালয়ে কই এটা তো হয় না। তারাও তো শিশু, কারণ সেখানে এই পরম্পরাটা নেই। এটা আমাদের ভাবতে হবে। এখানে সময় খুব কম। আমি বলবো যে জাতীয়তাবোধ জাগরণের কিন্তু খুব সহজ উপায় সত্যম শিবম সুন্দরম। সত্যম মানে হচ্ছে পূর্ণ বন্দে মাতরম। আমরা যারা পূর্ণ বন্দে মাতরম অন্তরের অন্তঃস্থল থেকে অর্থাৎ আত্মস্থ করতে পেরেছি, হৃদয়স্থ করতে পেরেছি, তারা ভারতবর্ষের অন্তরাত্মাকে চিনতে শিখেছি। শিবম স্বদেশ মন্ত্র। স্বামীজি ওখানে বলে গিয়েছিলেন যে কেন আমরা পরাধীন হয়েছিলাম, কথায় আমাদের ত্রুটি ছিল, কিভাবে স্বাধীন হলাম, তারপর আমাদের কি করণীয়। আমরা আবার পরাধীন হয়ে যাব না তো? সেই জন্যই এই সংস্কৃতি পরম্পরাটাকে আবার স্মরণ করা। সেইখানে স্বদেশ মন্ত্রে স্বামীজি কিন্তু শরণাগতি এবং পরাক্রম এই দুটো কথা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। আমাদের সেই স্বদেশ মন্ত্র সম্পূর্ণরূপে জানতে হবে, জানাতে হবে। সত্যম শিবম সুন্দরম। আমরা প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করেছি। ওই কবিতাটার নাম ভারত বিধাতা। তার প্রথম স্তবকটি আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গীত করি, যেটিকে আমরা প্রার্থনা বলি, যেখানে বর্ণনা আছে ভারতবর্ষের ভৌগোলিক অর্থাৎ পূর্ণভূমি ভারত। এছাড়াও আরও 4টি স্তবক আছে যেগুলি সচরাচর আমরা করি না। না করলে ভারতকে আমরা চিনতে পারবো না, ভারতের অন্তরাত্মা জানতে পারবো না। তাহলে মোট আরও যে 4টি স্তবক আছে ওই ভারত বিধাতা কবিতার, সেইটা আমরা আত্মস্থ করব। এই সংস্কারের পর আমাদের ভাই বোনেরা এই সংস্কার আধারিত হওয়ার জন্য আর কোনো প্রতিষ্ঠান সেভাবে পায় না। তো আমরা একটি সংগঠনের কথা বলবো, লোকপ্রজ্ঞা। এই লোকপ্রজ্ঞা হচ্ছে প্রবুদ্ধ মঞ্চ। আমাদের ভাই বোনেরা আমাদের আচার্য আচার্যদের মাধ্যম দিয়ে যদি এই লোকপ্রজ্ঞার সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে এই সংস্কারের মধ্যেই তারা প্রবাহিত হবে। আগামী 7ই নভেম্বর বালিবালা সরস্বতী শিশু মন্দিরে সন্তান মানুষ করা এই বিষয় নিয়েই স্বামী জ্ঞানলোকানন্দজি অর্থাৎ পরম পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি, যিনি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক আছেন এবং বেলুর অচির সদস্য হিসেবে আছেন, তার একটি মার্গদর্শন আছে। আমরা আমি আমার তরফ থেকে, বালিবালার প্রধান আচার্য আছেন, আমাদের তরফ থেকে আপনাদের সেই দিন উপস্থিতির আমরা অনুরোধ রাখলাম। আর যে বিষয়টি বলি আমি শেষ করব, বিবেকানন্দ বলেছিলেন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসীদের ইতিহাসই আমি পঠন করি। আত্মবিশ্বাস যার মধ্যে নেই, তিনি কোনো কাজটা শ্রদ্ধার সঙ্গে করতে পারেন না। অর্থাৎ আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। বিদ্যাসাগর বলেছিলেন ছাত্র জীবনে যা কিছু ভালো শিখবে সেটা সারা জীবন কাজে লাগবে। তাই আমাদেরও দায়িত্ব আছে, আমাদের ছোট ছোট ভাই বোনেদের কাছে আমাদের আচরণ সম্পর্কেও আমাদের দায়িত্ব আছে। তারা এই শিশু অবস্থায় ছাত্র অবস্থায় যা শেখে সেটা সারা জীবন বহন করতে থাকে। তো সমস্ত ভাই বোন অভিভাবকদের আমার আরেকবার আমার প্রণাম জানিয়ে, এই সংখ্যা যাতে আরও বৃদ্ধি পায়, এই সংস্কার যাতে আরও ভাই বোনেরা পেতে পারে, এই বিদ্যালয়ের আচার্য আচার্যা প্রধান আচার্য সহ পরিচালন সমিতি উপস্থিত গুণীজনদের আমি আমার আরেকবার প্রণতি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।